ওকে, তো আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রামার থেকে 18 নাম্বার। এর আগে কিন্তু আমরা গ্রামার থেকে 17টা প্র্যাকটিস ক্লাস করেছি, সেটা মিক্সড আকারেও হয়েছে, বিভিন্ন টপিকের উপরেও আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি আমাদের 18 নাম্বার ক্লাস। তো তোমাদের সামনে এক্সাম আছে, ঠিক আছে, বেশি টাইম নেবো না, বেশি কথা বলবো না, মানে বাড়াবো না, আমরা তাড়াতাড়ি শুরু করছি। তোমাদের একটাই কথা বললো, তোমাদের যারা এক্সাম হয়ে গেছে অলরেডি 9-10-এর, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। যার যা হয়েছে ওটা আপাতত কিছুদিন বাদ রাখো, তোমাদের সামনে যে এক্সামটা আসে সেটার উপরে ফোকাস করো। সে কাট অফ যাই যাক সেটা পরে আলোচনা করবে। এই তো কিছুদিন পরেই অ্যান্সার কি চলে আসবে, তখন আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। তো আমরা তোমাদের এক্সাম আছে 14 তারিখে, তার উপরে বেস করে আজকে একটা মক টেস্ট আলোচনা করবো, আশা করি তোমাদের হেল্প হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকে প্র্যাকটিস ক্লাস 18। তো কি কি আছে প্রশ্নতে, ভালো ভালো প্রশ্ন আছে। ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, more than one student have passed the examination of the first terminal test of pronoun। তো এখানে প্রথমেতে দেখো এরর কারেকশনের একটা প্রশ্ন, এখানে কোথায় এরর আছে দেখো, এরর কোথাও দেখতে পাচ্ছ? আমরা যদি ভালো করে দেখি একটা জিনিস মাথায় রাখবে, আমি এটা তোমাদের আগেও বলেছি খুব সম্ভবত, এই যে মোর দ্যান, ঠিক আছে, মোর দ্যান, মোর দ্যান ওয়ান, এই মোর দ্যান ওয়ান এ কিন্তু সিঙ্গুলার। আবার আমি যদি বলি মোর দ্যান টু, তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। মোর দ্যান ওয়ান সিঙ্গুলার, মোর দ্যান টু, মোর দ্যান থ্রি প্লুরাল। তো তোমাকে এখানে মনে হতে পারে মোর দ্যান ওয়ান, একের অধিকের কথা বলছে, সিঙ্গুলার প্লুরাল মনে হতে পারে, বাট না, এটা সিঙ্গুলার, ঠিক আছে। আর মোর দ্যান টু এটা হচ্ছে প্লুরাল, এবং এই মোর দ্যান টু এর পরে মোর দ্যান ওয়ানের পরে যখনই কোনো নাউন থাকবে সেটা সিঙ্গুলার হবে। এখানে দেখো ঠিকই আছে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট সিঙ্গুলার আছে, কিন্তু যখন মোর দ্যান টু, মোর দ্যান থ্রি চলে আসবে সেটা তো প্লুরাল হবে, এবং এর পরেও যে নাউনটা হবে সেটাও কিন্তু প্লুরাল প্লুরাল হবে, যেমন মোর দ্যান টু স্টুডেন্টস হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে মোর দ্যান ওয়ান সিঙ্গুলার আছে, তো এই পার্টে ঠিকই আছে। তো এখানে আমাদের যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের এখানে ভাবটাকেও সিঙ্গুলার করতে হবে, হ্যাজ পাস্ট করতে হবে, তাহলে হবে সঠিক হয়ে যাবে সেন্টেন্সটা। তো ভুলটা কোথায় আছে? বি পার্টে আছে। বি পার্ট কোথায়? অপশান টুতে। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, আর একটা ভালো প্রশ্ন, ড্যাশ শি ওয়াজ ওয়াকিং অ্যালং উইথ দ্য গার্ডেন, শি ফাউন্ড আ ভেরি রেয়ার ফ্লাওয়ার। কী হবে বলো? অ্যাজ দ্য ইংলিশ, কী হলো এটা? চ্যানেলের নাম এখানে চলে আসলো কী করে? যাই হোক, কোনো রকম ভুলবশত এটা পড়ে গেছে, এটা স্কিপ করো। চ্যানেলের নাম এখানে চলে এসছে, এটা অ্যাকচুয়ালি অ্যাজ অপশান হবে, ফার্স্ট অপশানটা অ্যাজ হবে, এটা স্কিপ করে যাও, ঠিক আছে। তো বলো এখানে অ্যাকচুয়ালি আনসারটা কী হবে বলো? অ্যাজ হবে নাকি দো হবে নাকি অল দো হবে, আর নাকি হোয়াইল হবে? দেখো আমরা 9-10-এর যে পরীক্ষাটা তোমরা দিয়েছো, এই 9-10-এর পরীক্ষাতে একটা কিন্তু প্রশ্ন ছিল হোয়াইল দিয়ে, মানে সেখানে 4টি অপশান ছিল, ইজিলি 2টো অপশান তোমরা বাদ দিতে পেরেছো, আর দুটো অপশান ছিল হোয়াইল এবং আর একটা ছিল অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। এবং এটা নিয়ে তোমরা অনেকেই হয়তো আনসারটা হোয়াইল করেছো, বাট এই হোয়াইল দিয়ে কিন্তু আমি এর আগেও প্র্যাকটিস ক্লাসে বলেছিলাম, করিয়েছিলাম, এই হোয়াইল সাধারণত কোন সেন্সে বসে? এই সাধারণত কন্টিনিউয়াস সেন্সে বসে, ঠিক আছে, কন্টিনিউয়াস সেন্সে বসে। তোমরা অনেকেই হয়তো আনসারটা হোয়াইল করে এসেছো, হয়তো কোনো রকম এটা জানতে না, বা যাই হোক, তো অনেকেই অ্যাজ সুন অ্যাজও করেছো, বাট ওখানে কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি অ্যাজ সুন অ্যাজই সঠিক হবে, হোয়াইলটা হবে না। কারণ এই হোয়াইলটা সাধারণত আমরা কখন বোঝাই? আমরা সাধারণত কন্টিনিউয়াস সেন্সে আমরা হোয়াইল ব্যবহার করি। দেখবে হোয়াইল আর হোয়েন দিয়ে যখন প্রশ্ন থাকবে, আর সেই হোয়াইলটা চুজ করো যখন সেটা কন্টিনিউয়াস সেন্সে যায়, ঠিক আছে। তো এখানে তোমরা যদি দেখো ভালো করে, এখানে দেখো শি ওয়াজ ওয়াকিং, এখানে কন্টিনিউয়াস সেন্স আছে কিন্তু, আর এখানে দো ওয়াল দো, তো মানে এটা তো মানে সেই কন্ট্রাডিক্টারি দুটো ওয়ার্ড, এখানে কন্ট্রাডিক্টারি ওয়ার্ড আসবে না, এখানে হবে হোয়াইল। যখন শি ওয়াজ ওয়াকিং অ্যালং উইথ দ্য গার্ডেন, শি ফাউন্ড আ ভেরি রেয়ার ফ্লাওয়ার। ওকে, তো অপশান ডি হবে এখানে সঠিক আনসার। দো ওয়াল দো দিয়ে কিন্তু হচ্ছে না, অ্যাজ দিয়েও হচ্ছে না। এগুলো সাধারণত সেন্টেন্সে, এই যে দো, অল দো, অ্যাজ, ওকে, তারপরে বাট, ইয়েট, এইগুলো আমরা সাধারণত সেন্টেন্সে মানে কন্ট্রাডিক্টরি হিসাবে ইউজ করি। তো এখানে হোয়াইল হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, দেয়ার ওয়ার 3 টেবিলস, সেখানে 3টে টেবিলস, ওকে, দেয়ার ওয়ার 3 টেবিলস। তো হোয়াট টাইপ অফ ভার্ব ওয়ার হিয়ার, এখানে ওয়ার কোন ধরনের ভার্ব? এই ওয়ারটাকে আমরা কোন ধরনের ভার্বের মধ্যে ফেলবো? স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব নাকি ইমপার্সোনাল ভার্ব নাকি পার্সোনাল ভার্ব? আর একটা কথা বলে দিই, তোমাদের একটা যেটা প্রশ্ন ছিল টেলিকাস্ট, এটা নিয়ে খুবই কনফিউশন সকলের মধ্যে আমি দেখলাম, ঠিক আছে, টেলিকাস্ট। এবং আমি যখন আনসার কি করেছিলাম সেখানে আমি টেলিকাস্ট অ্যান্ড টেলিকাস্ট, যেখানে আমি আনসার কি করেছিলাম তখন কিন্তু টেলিকাস্টটা আনসার নিয়েছি,
তো আমি এখানে অনেকে তোমরা কমেন্টে জানিয়েছো যে টেলিকাস্টেডও হয়, তো আমি এখানে একটা কথা বলতে চাই, টেলিকাস্টেড হয় হয় না এমনটা আমি বলবো না, টেলিকাস্টেডও হয়। কিন্তু তুমি যদি জেনারেলি ইউজটা দেখো বা বেশিরভাগ ডিকশনারিতে যদি দেখো, তার কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টেলিকাস্ট হিসাবেই সেখানে নেওয়া হয়। এবার টেলিকাস্টেড একেবারে হবে না এটা বলা ভুল, টেলিকাস্টেডও হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউজ হয় সেটা হচ্ছে টেলিকাস্ট। ওকে, টেলিকাস্টটা ইউজ হয়। তো এখানে আমি এটা বলতে চাইছি, তাদের যদি আনসার, তারা যদি টেলিকাস্টেডটা যদি নেয় আনসার, তাহলে এই টেলিকাস্টকে কিন্তু বাদ দিতে পারবে না। ওকে, তো যদি মনে করে তারা টেলিকাস্টেডে আনসারটা নেবে, তাহলে দুটোকেই নিতে হবে, কারণ এই টেলিকাস্টকে বাদ দিয়ে এটা আনসার নেবে এটা কিন্তু হতে পারে না। এই টেলিকাস্ট কিন্তু আনসার হবে ঠিকঠাক আছে আমার মনে হয়। তো আমার মনে হয় হয়তো দুটো আনসার নিলেও নিতে পারে। এই টেলিকাস্টারটা হয় না এমনটা বলবো না, হয়, বাট এটার ইউজ কম, এটাই হচ্ছে বিষয়। এবং বেশিরভাগ ডিকশনারিতে, তোমরা বড় বড় ডিকশনারিতে যদি দেখো, এই টেলিকাস্টটাই কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, চলো। তো এখানে হচ্ছে ওয়ার আমাদের কোন ধরনের ভার্ব, এখানে স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব নাকি ইম্পার্সোনাল ভার্ব নাকি পার্সোনাল ভার্ব। এখানে স্ট্রং ভার্ব যদি দেখি, স্ট্রং ভার্ব কোনগুলো বলো তো? স্ট্রং ভার্ব হচ্ছে যে ভার্বের তিনটে ফর্ম আলাদা হয়, মানে নাউন চেঞ্জ করে, যেমন আমরা বলতে পারি আমরা বলতে পারি সিঙ্ক, সিঙ্ক, তারপরে এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, থার্ড ফর্ম হচ্ছে সাঙ্ক। এই যে তিনটে ফর্মে আলাদা হয় যে ভার্বগুলোর, মানে এখানে দেখো এই যে ভাওয়েলগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, তাদেরকে আমরা বলি স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব কোনগুলো? উইক ভার্ব যেগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপেল করার সময় আমরা সাধারণত ডি, এই হ্যাঁ ইডি বা ডি বা টি লাগিয়ে যেগুলো চেঞ্জ করি, যেমন আমি বললাম ওয়াচ, ঠিক আছে, এর হচ্ছে পাস্ট হয় ওয়াচ, এইগুলো হচ্ছে বলা হয় উইক ভার্ব। আর এই যে এখানে ওয়ারটা আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো সেন্টেন্সে একরকম কোনো রকম অ্যাকশন বোঝায় না, যে ভার্বগুলোর দ্বারা, এখানে বলছে দেয়ার ওয়ার 3 টেবিলস, এখানে কোনো রকম অ্যাকশন বোঝাচ্ছে না, সেগুলোকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। এবং এই ইমপার্সোনাল ভার্ব কখন আমরা বুঝবো? বোঝার একটা মানে সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে, দেখবে তার আগে এরকম ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হয়, ঠিক আছে, দেয়ার বা ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তারপরে যে ভাবটা থাকবে সেটা হয়ে থাকে ইমপার্সোনাল। আর পার্সোনাল ভার্ব হচ্ছে ঠিক উল্টো, যেখানে অ্যাকশন বোঝাবে। ওকে, পার্সোনাল ভার্ব দ্বারা অ্যাকশন বোঝায়, ডাইনামিক ভার্ব দ্বারা অ্যাকশন বোঝায়। ক্লিয়ার? চলো, নেক্সট হচ্ছে হি ওয়াজ বিটেন অ্যাট হিজ ওন গেম। হি ওয়াজ বিটেন অ্যাট হিজ ওন গেম, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই ওয়ান কথাটা, এটার এটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ নাকি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাকি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ? বলো কি হবে? হি ওয়াজ বিটেন অ্যাট হিজ ওন গেম, এখানে এটাকে আমরা বলবো, এখানে দেখো ওন দিয়ে কি করা হচ্ছে? এমফাসাইজ করা হচ্ছে। তো এটা যেহেতু এমফাসাইজ করা হচ্ছে, তাই এখানে আমরা যেমন আমরা পেয়েছিলাম এমফাসাইজ, বা আমরা পেয়েছিলাম ইন্টেন্সিভ প্রোনাউন। ওকে, তো এখানেও সেটা সেরকম হবে, এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হবে এখানে, ঠিক আছে, অপশন ডি হবে। আরও আরও কি আছে বলো? এই যে ওন, তারপরে হচ্ছে ভেরি, এগুলোকে বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যেগুলোকে দ্বারা কোনো কিছু এমফাসাইজ করা হয়, ঠিক আছে, ডি হবে, অপশন ডি। নেক্সট, নেক্সট দেখো, দ্য টিচার ইনসিস্টেড দ্যাট দ্য স্টুডেন্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্টস বিফোর দ্য ডেডলাইন্স হুইচ ওয়াজ সেড টু এনশিওর ফেয়ারনেস ফর এভরিওয়ান। আচ্ছা, তো এখানে কি বলছি? দ্য ক্লজ হুইচ ওয়াজ সেড টু এনশিওর ফেয়ারনেস ফর এভরিওয়ান, মানে এখান থেকে এই পর্যন্ত এই যে একটা ক্লজটা ইউজ হয়েছে, এটা কোন ধরনের ক্লজকে আমরা বলবো? রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ডিফাইনিং ডেডলাইন, নাকি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট ডেডলাইন, ডেডলাইন সম্পর্কে ইনফরমেশন অ্যাড করছে সেরকম নন রেস্ট্রিকটিভ, নাকি আ নাউন ক্লজ ফাংশনিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ইনসিস্টেড, অবজেক্ট অফ দ্য ইনসিস্টেড, ইনসিস্টেড কোথায়? আচ্ছা, এখানে না, অবজেক্ট অফ দ্য ইনসিস্টেড, অবজেক্ট অলরেডি এখানে আছে, তো এটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে না। অ্যান অ্যাডভার্ব ক্লজ অফ পারপোজ মডিফাইং সাবমিট, সাবমিটকে মডিফাই করছে, সাবমিটকে মডিফাই করছে না। এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, এখানে একটা কমা আছে, আর আমরা তোমাদের আগেই বলেছিলাম রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজের কথা। নন রেস্ট্রিকটিভ ক্লজে এরকম কমা দিয়ে করা হয়, আর রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকে না, ঠিক আছে। আর এই যে রেস্ট্রিকটিভ ক্লজ এখানে আছে, রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকে না, এর আরও একটা নাম হচ্ছে ডিফাইনিং ক্লজ, এটাকে বলা হয় ডিফাইনিং ক্লজ।
আর এই নন রেস্ট্রিক্টিভ এটাকে বলা হয় নন ডিফাইনিং ক্লজ, আমি আর লিখলাম না, ঠিক আছে। তো এখানে যেহেতু কমা আছে এটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ বা নন ডিফাইনিং ক্লজ, ঠিক আছে। নন রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট ডেডলাইন। চলো, এই যে হুইচ ওয়াজ সেড টু এনশিওর ফেয়ারনেস ফর এভরিওয়ান, এটা কার সম্পর্কে বলছে? ডেডলাইন সম্পর্কে বলছে, তাই এখানে অপশন বি হবে। নেক্সট কোশ্চেন দেখো, হি ড্যাশ ফর ইউ অল ডে, হি ইজ স্টিল ওয়েটিং নাও। আচ্ছা, একটা ভার্ব থেকে প্রশ্ন আছে, তোমরা ভার্ব থেকেও কিন্তু এরকম ধরনের প্রশ্নও কিন্তু পেয়েছিলে 9-10-এর, সেই যেখানে আমরা দেখেছিলাম হ্যাজ বিন আনসারটা হয়েছিল খুব সম্ভবত, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, মানে খুব সম্ভবত সেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। বলো এখানে কি হবে? হি হ্যাজ বিন ওয়েটিং নাকি হি হ্যাজ ওয়েটেড, না ওয়েটেড নাকি হ্যাড ওয়েটেড? এখানে আমরা যদি ভালো করে দেখি, এখানে দেখো অপশান বিটা বেস্ট হবে। হি হ্যাজ ওয়েটেড ফর অল ডে, সে তোমার জন্য সারা দিন অপেক্ষা করেছিল। হি ইজ স্টিল ওয়েটিং নাও, সে এখনও অপেক্ষা করছে। কোনো একটা ব্যক্তি কারোর জন্য অপেক্ষা করেছিল, সে এখনও অপেক্ষা করছে। তো এখানে আমরা অপশান বিটাই সঠিক আনসার নেব, অপশান বিটাই একদম কারেক্ট ফর্ম আছে, হ্যাজ ওয়েটেড। ওকে, হ্যাজ ওয়েটেড, অপশান বি। চলো নেক্সট, একটা হোমওয়ার্কও থাকবে তোমাদের জন্য, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আনসার করবে। দেখো এটা একটা প্রেপোজিশন থেকে প্রশ্ন আছে, সহজ একটা প্রশ্ন। প্রেপোজিশন আমাদের 9-10-এর পরীক্ষাতেও প্রেপোজিশন পেয়েছিলাম, ইন দ্য ফিউচার। ওকে, অনেকে বাই দ্য ফিউচারও করেছো, বাট ইন দ্য ফিউচারটাই আশা করছি আনসার নেবে। আমি বলেছিলাম ওখানে একটুখানি আমরা ওয়েট করব আনসার কি এর জন্য, ঠিক আছে। তো এখানে দেখো, থ্রো দিস পেন ড্যাশ দ্য ডাস্টবিন, ইন টু দ্য ডাস্টবিন নাকি ইন দ্য ডাস্টবিন, নান দ্য ডাস্টবিন নাকি, আচ্ছা নান হবে নাকি অন দ্য ডাস্টবিন। দেখো এখানে থ্রো দিস পেন, এখানে একটা মোশন বোঝাচ্ছে না? মনে করো তোমার হাতে পেনটা আছে, তুমি পেনটাকে ডাস্টবিনে বোঝাচ্ছ, তোমার হাত থেকে ডাস্টবিনে যাচ্ছে পেনটা, মোশন বোঝাচ্ছে। আর যখন এরকম মোশন বোঝায় আমরা সেখানে ইনটু ইউজ করি। ওকে, ইনটু ইউজ করি, তো এখানে ইনটু হবে সঠিক আনসার। ওকে, তারপরে আমরা এই রিলেটেড একটা কথা বলেছি, এন্টারের সঙ্গে কিন্তু তোমরা ইনটু ইউজ করবে না। হি এন্টার্ড ইনটু দ্য প্লেস। ওকে, হি এন্টার্ড ইনটু দ্য প্লেস, এটা কিন্তু সঠিক সেন্টেন্স নয়, কারণ এই এন্টারের সঙ্গে এই প্লেস সেন্সে কখনো একটা প্লেস, কখনো একটা রুম, কখনো একটা ঘরে প্রবেশ হলে সেখানে ইনটু বসে না এন্টারের সঙ্গে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ইনটুটা বসবে না, কিন্তু আমি কিন্তু এন্টারের সঙ্গে ইনটু ইউজ করতে পারি যখন, কখন আমি যখন যখন প্লেস সেন্সে আসবে না। আমি যে আরেকটা সেন্টেন্স লিখছি, আমি ধরো লিখছি, আর আর ইউ গোয়িং টু এন্টার ইনটু দ্য ইনটু দ্য অ্যালায়েন্স। আমি এখানে দেখো, এখানে ইন্টারের সঙ্গে ইনটু ইউজ করেছি এবং এখানে এটা হচ্ছে ইনটুটা সঠিক, ঠিক আছে। এখানে ইনটুটা সঠিক, দেখো এন্টারের সঙ্গে ইনটু ইউজ করে আমি বলছি আর ইউ গোয়িং টু এন্টার ইনটু দ্য অ্যালাইজ, তুমি কি অ্যালাইজে এন্টার করতে চলেছো? তো এই ক্ষেত্রে ইনটুটা কিন্তু সঠিক, কিন্তু যখন প্লেস সেন্সে বোঝাবে এন্টারের সঙ্গে ইনটু ইউজ করবে না। ওকে, তো এখানে ইনটু হবে। নেক্সট, she was very exhausted dash she didn't stop walking, she was very exhausted। বলো কি হবে এখানে? আমরা কিন্তু আনলেস দিয়েও একটা প্রশ্ন পেয়েছিলাম 9-10-এর পরীক্ষাতে, ঠিক আছে। সেখানে প্রশ্নটা কি ছিল আমার মনে নেই। আচ্ছা, এই আনলেস আর হচ্ছে আনটিল, ঠিক আছে, এদের ডিফারেন্সটা কি বলো তো? এদের পার্টস অফ স্পিচটা কি? এদের পার্টস অফ স্পিচ, আনটিল হচ্ছে সবসময় কনজাংশনের কাজ করে, আনলেস হচ্ছে কনজাংশনের কাজ করে, আর এই আনটিল এ কনজাংশনেরও কাজ করে, আবার এ হচ্ছে কিন্তু প্রেপোজিশনেরও কাজ করে, ঠিক আছে, প্রেপোজিশনেরও কাজ করে। আর এই আনলেস এ সাধারণত কন্ডিশন বোঝায়, আর আনটিল সাধারণত টাইম বোঝায়, এগুলো জানো আশা করি। ওকে, তো এখানে কি বলছে, শি ওয়াজ ভেরি এক্সস্টেড, যদিও এখানে আমাদের কিন্তু আনলেস আনসার হবে না। শি ওয়াজ ভেরি এক্সস্টেড ড্যাশ ড্যাশ শি ডিডন্ট স্টপ ওয়াকিং। বলো এখানে কি হবে? সে ভীষণ এক্সস্টেড ছিল, কিন্তু শি ডিড নট স্টপ ওয়ার্কিং, সে কাজ করতে করতে খুব কষ্ট, মানে এক্সস্টেড হয়ে গেছিল, কিন্তু তবুও, বা এখানে যদি ইয়েট থাকতো, ইয়েটটাও আমরা আনসার নিতে পারতাম,
এখানে বাট আছে, বাট শি ডিড নট স্টপ ওয়ার্কিং, তবুও কিন্তু বা কিন্তু শি ওয়াজ এক্সহস্টেড, শি ওয়াজ ভেরি এক্সহস্টেড বাট শি ডিডেন্ট স্টপ ওয়ার্কিং, সে কাজ করা থামায়নি, এখানে বাট হবে সঠিক অ্যান্সার। নেক্সট, হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, পাওয়ারফুল ডিজায়ারটাকে ইম্প্রুভমেন্ট করো, না হলে নো ইম্প্রুভমেন্ট। বলো হিজ ইন্টেন্স ডিজায়ার হবে, নাকি হিজ ডিজায়ার ফর পাওয়ার, নাকি হিজ ফ্যাটাল ডিজায়ার, নাকি এখানে এটা চেঞ্জ করার কোনো দরকারই নেই, ঠিকই মনে হচ্ছে। বলো কি হবে এখানে সঠিক অ্যান্সার? হিজ পাওয়ারফুল ডিজায়ার, পাওয়ারফুল ডিজায়ার, বলো কি? দেখো এখানে যদি তোমাকে হয়তো অনেকের মনে হবে না এটা ঠিকই আছে, চেঞ্জ করার দরকার নেই, এটা অ্যাপারেন্টলি ঠিকই আছে, কিন্তু এখানে আমরা আরও ভালোভাবে এটাকে রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা বসাতে পারি হিজ পাওয়ারফুল ডিজায়ারের থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে হিজ ডিজায়ার ফর পাওয়ার, অপশান বি, হিজ ডিজায়ার ফর পাওয়ার। ঠিক আছে, হিজ ডিজায়ার ফর পাওয়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, তার পাওয়ার সম্পর্কে বা পাওয়ার কে নিয়ে যে ডিজায়ারটা ছিল সেটাই তার মানে পতনের কারণ। আচ্ছা, এই ডিজায়ার হচ্ছে, ডিজায়ারের সঙ্গে আমরা সাধারণত ফর ইউজ করি, এখানে তুমি দেখতেই পাচ্ছ এই যে ডিজায়ার ফর। আচ্ছা, এটা যখনই ডিজায়ারাস হয়ে যাবে তখন কিন্তু টু হয়ে যাবে, মানে ডিজায়ার এখানে নাউন, যখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে তখন কিন্তু ডিজায়ারাসের সঙ্গে টু হয় প্রেপোজিশন, এগুলো মাথায় রাখবে একটু। নেক্সট হচ্ছে হোয়াট অ্যান অ্যাক্সিডেন্ট, হোয়াট অ্যান এক্সেলেন্ট পিচ অফ আর্ট সেইড শি সেইড, ন্যারেশন চেঞ্জ করো। এটা হচ্ছে আমাদের কোন সেন্টেন্স? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। বলো শি এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট পিচ অফ আর্ট, এখানেই তো আনসার আছে, নেক্সটগুলো দেখার দরকারই নেই। এই যে আমরা এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন, এখানে তো অ্যাপ্রিসিয়েশনের কথাই বলছে, হোয়াট অ্যান এক্সেলেন্ট পিচ অফ আর্ট, তো এখানে অ্যাপ্রিসিয়েশনের কথা বলছে, তাই আমরা এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন আমরা এরকম ইউজ করি, এক্সক্লেমড উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ অ্যাস্ট্রোনাইশমেন্ট, সেখানে আমরা আমাদের হচ্ছে সেন্টেন্সের কি ধরনের অ্যাকচুয়ালি মানে ইন্টারজেকশন ইউজ হচ্ছে সেই অনুযায়ী আমরা এটা বসাই। তো এখানে যেহেতু একটা প্রশংসামূলক ব্যাপার আছে তাই আমরা অ্যাপ্রিসিয়েশন নিচ্ছি, শি এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট পিস অফ আর্ট। ওকে, অপশন এ। নেক্সট, dash little knowledge that she possessed about the law turned out to be dangerous in the courtroom setting, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব, এটা তোমরা হোমওয়ার্ক করবে 11 নাম্বার। ঠিক আছে, 11 নাম্বার দিয়ে এ বি সি ডি কোনটা আনসার সকলেই আনসার করবে, খুব ভালো একটা প্রশ্ন আসে, ভালো করে ভেবে চিন্তে কিন্তু আনসারটা করবে। ঠিক আছে, 11 নম্বর অবশ্যই সকলে কমেন্ট করবে। নেক্সট, walking along the deserted street at midnight, she suddenly heard a strong whisper behind him. সে যখন পরিত্যক্ত রাস্তা দিয়ে মিডনাইটে হেঁটে যাচ্ছিল, সে একটা স্ট্রেঞ্জ হুইসপার, একটা বিড়বিড় শব্দ পিছনে শুনতে পেয়েছিল। তো এখানে এই যে ওয়াকিং অ্যালং দ্য ডেজার্টেড স্ট্রিট অ্যাট মিডনাইট, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এটাকে কি বলবো আমরা, এটা অ্যাকচুয়ালি ফ্রেজ থেকে খুব সম্ভবত, হ্যাঁ ফ্রেজ থেকে প্রশ্ন এটা, তো এটাকে আমরা কোন ফ্রেজ বলবো বলো? আর নাউন ফ্রেজ ফাংশনিং অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, এটা কি কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে এই পুরোটা এখান থেকে? তাই যদি হতো তাহলে এখানে এই কমার পরে একটা ভার্ব থাকতো, সেই ভার্বের সাবজেক্ট হিসেবে এটা কাজ করতে পারতো। এখানে ভার্ব নেই, এখানে আবার সাবজেক্ট দিয়ে একটা অন্য ক্লজ শুরু হচ্ছে, তাই এটা অপশান এ হচ্ছে না। A participle phrase functioning as an adverbial modifier, participle phrase অবশ্যই participle phrase হচ্ছে আইএনজি আছে এখানে, এবং এটা হচ্ছে functioning as an adverbial modifier। ওকে, দেখো walking along the deserted street at midnight, she suddenly heard a strange whisper behind him। আচ্ছা, নেক্সট অপশানগুলো যদি দেখি, আর জিরান্ড ফ্রেজ, জিরান্ডের সঙ্গে আইএনজি হবে, ফাংশনিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, এটা কি কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে? এখানে তো কোনো ভার্ব নেই আগে, তার যে অবজেক্ট হিসেবে কাজ করবে, তো এটাও হচ্ছে না। আর ইনফিনিটিভ ফ্রেজ তো নয়, এটা 2+V1 নেই এখানে, তো অপশান বিটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পল অ্যান্ড স্টিফেন নেভার অ্যাটেন্ডেড দ্য পার্টি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এর থেকেও পেয়েছি 9-10 এরকম একটা সেন্টেন্স থেকে পেয়েছি, যেখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে একটা পেয়েছিলাম,
যেটা একদম সহজই ছিল, এবং এখানে এই প্রশ্নটাও সহজ। বলো এটা কি হবে, সিম্পল, কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? এখানে অ্যান্ড দিয়ে কিন্তু যুক্ত করা আছে দুটো নাম। এবার বলো কি হবে? এটাকে কেউ যদি, আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করে থাকি, সেখানে কি দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা অ্যাড করে থাকি, ঠিক আছে? এখানে অ্যান্ড দিয়ে দুটো নাউনকে যোগ করা হচ্ছে, তাই এটা কিন্তু এই অ্যান্ড দেখে কেউ যেন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স ভেবে নিও না, এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল। অপশন এ, পল অ্যান্ড স্টিফেন্স, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, সিম্পল সেন্টেন্স একদম, অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ইট ইজ টাইম টু ওয়েস্ট দ্য প্লান্টস, ইট ইজ টাইম টু ওয়াটার দ্য প্লান্ট, সরি ওয়াটার দ্য প্লান্ট হবে, এটার ভয়েস চেঞ্জ করো, বলো। ইট ইজ টাইম টু ওয়াটার দ্য প্লান্ট, ইট ইজ টাইম হোয়েন প্লান্টস আর ওয়াটার্ড, না, it is time the plants be watered, it is time the plants be watered, না, it is time for the plants to be watered, হ্যাঁ, অপশন সি হবে সঠিক আনসার, the plants should be watered, the plants should be watered, এর থেকে অপশন সিটা বেটার আছে, ঠিক আছে? it is time for the plants to be watered। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, রেশমা and Tanya went shopping but dash couldn't find anything dash liked। আমরা 9-10-এও একটা প্রশ্ন পেয়েছি, সাধারণত সেন্টেন্সটা মনে নেই, এরকম একটা ব্ল্যাঙ্ক ছিল, তারপরে ছিল দেয়ার, কোন একটা সিস্টার দিয়ে এরকম কিছু একটা ছিল, এখানে ছিল নেমস, আর এখানে তোমার অপশানে ছিল দেয়ার, THERE, আরও কী সব ছিল। তো এখানে হচ্ছে আমাদের আনসারটা আমরা করেছিলাম, নেমস হচ্ছে কি, নেমস নাউন, আর এর আগে আমাদের এই দেয়ার বসাতে হয়, ঠিক আছে? দেয়ার নেমস, THEIR হবে। আচ্ছা, এই দেয়ারের পার্টস অফ স্পিচটা কি যদি কেউ জিজ্ঞাসা করে, এটা হচ্ছে আমাদের কি বলবো, এটাকে আমরা নাউনকে কোয়ালিফাই করছে দেয়ার, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউনের প্রয়োজন হয়। ওকে, আওয়ার কার, হিজ বাইক, আওয়ার কার, এগুলো সব পসেসিভ অ্যাডজেক্টিভ, পরে একটা করে নাউন। আচ্ছা, এখানে বলছে রেশমা অ্যান্ড তানিয়া ওয়েন্ট শপিং বাট দে কুড নট ফাইন্ড এনিথিং দে লাইকড, অবশ্যই দে হবে, কোথায় আছে, দে দোজ, দে দেম, দে দোজ, দে, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, নাও দ্যাট আই হ্যাভ বট আ কার, আই ড্যাশ টেক দ্য বাস টু ওয়ার্ক। সো আমি একটা গাড়ি কিনেছি, আমার কি হচ্ছে, বাসটা ধরতেই হবে, নাকি আমার আর বাসটার প্রয়োজন নেই, নাকি মাস্ট নট টেক দ্য বাস, অবশ্যই বাসটাকে নিতে হবে না, নাকি হ্যাডেন্ট টেক দ্য বাস। তো এখানে নিডটা হবে সঠিক আনসার, নিড, সে যেহেতু তার এক নতুন গাড়ি কিনেছে, তাই তার বাসটা ধরার প্রয়োজন নেই। ওকে, আই নিডেন্ট টেক দ্য বাস টু ওয়ার্ক, আমাকে কাজে যাওয়ার জন্য আর বাসটা নিতে হবে না, প্রয়োজন অর্থে এখানে নিড বসবে, নিড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ লাইকলি, লাইকলির নাউন ফর্মটা কী হবে বলো। লাইকলির নাউন ফর্ম, লাইকলি এখানে হচ্ছে অ্যাডভার্ব আছে, লাইকলি নাউন ফর্ম কী হবে, লাইকলিহুড, নাকি লাইকড, নাকি লাইকিং। নাউন ফর্ম লাইকলির লাইকলিহুড, অপশান বি কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এই পিডিএফটা কিন্তু তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম জয়েন করো। ঠিক আছে, টেলিগ্রাম জয়েন করো, এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, পিডিএফটা ওখান থেকে কালেক্ট করে নেবে, এবং আগে যত আমরা মক টেস্ট নিয়েছি সব সেখানে পিডিএফ দেওয়া আছে, এবং সেখানে কিন্তু প্রশ্ন আনসারও সেন্ড করা হয়, তোমরা সেগুলোর প্র্যাকটিস করতে পারো, তার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নাও। ঠিক আছে, আচ্ছা এখানে অপশান বি হয়ে গেল সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখবো, দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড দ্যাট এভরি স্টুডেন্ট বি present in the auditorium before the program began. The verb form be present in which mood? mood থেকে একটা প্রশ্ন, তো বলো এই যে বি কোথায় দেখলাম, হ্যাঁ বি প্রেজেন্ট কোন ধরনের মুডে আমরা ইউজ করি এটা? ইন্ডিকেটিভ মুড বিকজ ইট রিপোর্টস আ ফ্যাক্ট, নাকি সাবজাংটিভ মুড বিকজ ইট এক্সপ্রেসেস নেসেসিটি অর ডিম্যান্ড? দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড দ্যাট, এই ইনসিস্টের পরে সাধারণত ইনসিস্ট সাজেস্টের পরে আমরা ভার্বের বিশেষ করে
সাবজাংটিভ মুডে ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম আমরা ইউজ করি, আমরা এটা জানি। এখানে দেখো বি প্রেজেন্ট আছে, তাই এটা কি, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। আমরা মুডের আলাদা ক্লাস করিয়েছি, সেখানে এইসবগুলো আলোচনা করেছি কিন্তু, ঠিক আছে। এবং মুড থেকে কিন্তু আলাদা মক টেস্টও নেওয়া হয়েছে এবং মুড ডিটেলসে আলোচনাও করা আছে, তোমরা চাইলে ভিডিও ওপেন আছে দেখে নিতে পারো। এখানে অপশান বি হবে। কোশ্চেন নাম্বার 19 দেখো, দে হ্যাড অ্যান আনহ্যাপি ম্যারেজ, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ। আচ্ছা, এটা আমাদের একটা রেটরিক থেকে প্রশ্ন চলে এসছে, রেটরিক থেকে বা ফিগার অফ স্পিচ থেকে। বলো, দে হ্যাড অ্যান আনহ্যাপি ম্যারেজ, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ মেটাফোর, সিনেকডকি নাকি ট্রান্সফার্ড এপিথেট নাকি অ্যালিউশন। দেখতে পাচ্ছ এখানে আনহ্যাপি ম্যারেজ, আনহ্যাপি ম্যারেজ আমি যদি বলি, ম্যারেজটা কি আনহ্যাপি? নয়, ম্যারেজটা আনহ্যাপি নয়, ম্যারেজ যারা করেছে সেই দুজনের একজন বা দুজনই আনহ্যাপি হতে পারে, তাই এটা ট্রান্সফার্ড এপিথেট। আর বেশি কথা বললাম না, এটা সকলে জানো, আনহ্যাপি ম্যারেজ এটা ট্রান্সফার্ড এপিথেট। ক্লিয়ার? কারণ ম্যারেজটা আনহ্যাপি নয়, আনহ্যাপি সেই ব্যক্তিরা। চলো নেক্সট কোশ্চেন, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইজ অলসো নোন অ্যাজ অ্যাডভার্ব অফ, বল অ্যাডভার্ব অফ ডিগ্রিকে আমরা আর কি নামে চিনি? অ্যাডভার্ব অফ ডিগ্রি ইজ অলসো নোন অ্যাজ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি নাকি সিম্পল অ্যাডভার্ব নাকি রিলেটিভ অ্যাডভার্ব নাকি নান অফ দিস। তো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটিকে আমরা চিনি আরেকটা নামে, যেটাকে বলি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। ঠিক আছে, পরিমাণ বোঝাবে যে অ্যাডভার্বের সাহায্যে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অপশান বি। ওকে, চলো এবার লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন কেন 21 নম্বর পর্যন্ত করব? কারণ আমরা একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের। ওকে, তো আমরা 21 নম্বর প্রশ্ন করছি। হে ইউ প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। হোয়াট টাইপ অফ কেস ইজ ইউ, এখানে ইউটা কোন ধরনের কেস? হে ইউ প্লিজ লিভ মি অ্যালোন, বলো। আমি যদি এই সেন্টেন্সটার কথা বলি, এই সেন্টেন্সটা কোন ধরনের? লিভ মি অ্যালোন এটা আমাদের এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যদিও ইউটা আছে, বাট এখানে সেই ইউটা দিয়েই প্রশ্ন, ইউটা কোন কেসের মধ্যে আমরা এটাকে ফেলবো? ডেটিভ কেস, ভোকাটিভ কেস নাকি নমিনেটিভ কেস নাকি অবজেক্টিভ কেস? তো এখানে ইউ তো প্রথমে আসে, অবজেক্টিভ কেসের প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আচ্ছা নমিনেটিভ কেসটা সাধারণত কি নমিনেটিভ কেস বা একে বলা হয় সাবজাংটিভ কেসও বলা হয়। ঠিক আছে, সাবজেক্টিভ কেসও বলা হয়, সাবজেক্টিভ কেসও বলা হয় বা নমিনেটিভ কেসও বলা হয়। আর এটা হচ্ছে ভোকাটিভ অ্যান্ড ডেটিভ কেস। তো এখানে যেহেতু আমরা সাধারণত জানি, ভোকাটিভ কেস নিয়ে আমি আগেও বলেছি, ভোকাটিভ কেস কখন হয়? যখন ডিরেক্টলি কাউকে অ্যাড্রেস করা হয়, কারোর নাম ধরে ডাকা হয়, কাউকে মেনশন করা হয়, কাউকে অ্যাড্রেস করা হয়, তখন আমরা ভোকাটিভ কেস ইউজ করি। এখানে ইউটা ভোকাটিভ কেস হবে, বলছে হে ইউ প্লিজ লিভ মি অ্যালোন, এটা ভোকাটিভ কেস। ঠিক আছে, এখানে ডিরেক্ট বলে দিচ্ছে, তাই এটা ভোকাটিভ কেস, অপশান বি। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্নগুলো তোমাদের এক্সামে আশা করি হেল্পফুল হবে এরকম প্রশ্ন। আর তোমরা দেখেছো তো 9-10-এর এই ধরনের প্রশ্ন এসছে। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিও। আর নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসবে, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করবে আর হোমওয়ার্ক আনসারটা করে যাবে। ক্লিয়ার? চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি।